গুড ইভিনিং সবাইকে সবাইকে আজকের অন্বেষণ ব্যাচের যে বাংলা ক্লাস, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। তো আজকে আমরা আমাদের বাংলার কিন্তু প্রথম ক্লাস হতে চলেছে। আজকে আমরা কি পড়বো না পড়বো সমস্তটাই বলবো। তো সবাই একটু বলো তোমরা সবাই কেমন রয়েছো, একটু সবাই কমেন্ট করে জানিয়ে দাও সবাই কেমন রয়েছো। সবকিছু ক্লিয়ার? একদম একদম ঠিক আছে। সবাই ভালো রয়েছো তো? সবাই কেমন রয়েছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবকিছু ক্লিয়ার? হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। তো চলো আজকে আমরা ক্লাসে কি পড়বো না পড়বো সমস্ত তো একটা আলোচনা করবই। প্রথম কথা আমি যেটা তোমাদেরকে বলবো, পরীক্ষার শেষে গিয়ে মানে আমি বেশ কিছু স্টুডেন্টদের দেখেছি বা এটা সবাই করে থাকে, পরীক্ষার ঠিক কিছুদিন বাকি তার আগে তখন তার মনে পড়ে যে কোনখান থেকে মানে বাংলায় কোনখান থেকে কত নাম্বার ছিল কিছুই জানি না। যে স্ট্র্যাটেজি ধরে আমাদেরকে বাংলা পড়তে হবে, বাংলার একটা সিকোয়েন্স থাকে যে এই এবছর এটা বেশি ইম্পর্টেন্ট, এবছর এটা বেশি ইম্পর্টেন্ট, এরকম একটা সিকোয়েন্স থাকে বাংলায়। তো আমরা এখনো জানি না মাধ্যমিক 2026-এ কি ইম্পর্টেন্ট রয়েছে বা কোনগুলো মাধ্যমিক 2026-এ আসবে, কোনগুলো তোমাদের ক্ষেত্রে বাদ যাবে, কোন কোন জায়গাকে তোমাদেরকে ভালো করে পড়তে হবে, এগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। তবে আমরা যেটা জানি সেটা হচ্ছে গিয়ে কোন চ্যাপ্টার মানে কোন গল্প কোন কবিতা আমাদের যা কিছু সিলেবাসে রয়েছে এখান থেকে কত কত মার্কস আমাদের রয়েছে, কত কত মার্কসের পরীক্ষায় প্রশ্ন আসে, এই স্ট্র্যাটেজিটা সবার আগে জানা অত্যন্ত প্রয়োজন। আমাদের ক্লাস শুরু করার আগে আমাদের মাধ্যমিক 2027-কে লক্ষ্য করে যে স্ট্র্যাটেজি আমাদেরকে সবার আগে জানতে হবে, আমরা পড়ার সবার আগে ওই স্ট্র্যাটেজিটা জেনে নেব। তো প্রথম যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের আমাদের কবিতা, আমাদের পাঠ মানে বাংলাতে কি কি জিনিস রয়েছে অনেকে জানো আবার অনেকে জানো না। তো ঠিক আছে, তো দেখো আমাদের বাংলায় রয়েছে গল্প, রয়েছে গল্প রয়েছে কটা, 5টা গল্প রয়েছে। কি কি রয়েছে? আমাদের জ্ঞানচক্ষু রয়েছে, বহুরূপী রয়েছে, পথের দাবি রয়েছে, নদীর বিদ্রোহ রয়েছে আর অদল বদল রয়েছে। তো 5টা গল্প থেকে আমাদের টোটাল কত মার্কসের প্রশ্ন করতে হয় জানো? 15 মার্কসের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। 3টে এমসিকিউ প্রশ্ন থাকবে, 4টে ভিএসএকিউ প্রশ্ন লিখতে হয়, 3 নম্বরের প্রশ্ন একটা লিখতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন একটা লিখতে হবে, এই যে গল্পগুলো বললাম এগুলো থেকে। তাহলে টোটাল আমাদেরকে 15 মার্কস প্রশ্ন থাকে কিন্তু শুধুমাত্র গল্প থেকে। ক্লিয়ার? নেক্সট রয়েছে আমাদের কবিতা। কবিতা কটা রয়েছে? কবিতা রয়েছে আমাদের 7টা কবিতা। কি কি রয়েছে? অসুখী একজন রয়েছে, আয়ারও বিধে বিধে থাকি, আফ্রিকা রয়েছে, প্রলয় উল্লাস রয়েছে, অভিষেক রয়েছে, সিন্ধু তীরে রয়েছে আর রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান। তাহলে 7টা আমাদের কবিতা রয়েছে। কবিতা থেকেও কিন্তু একইভাবে কিন্তু আমাদের 15 নাম্বার থাকে। তাহলে প্রত্যেকটা কবিতা থেকে কিন্তু আমাদের 3টে এমসিকিউ থাকে পরীক্ষায়, আর 4টে ভিএসএকিউ লিখতে হয়, একটা 3 মার্কসের প্রশ্ন লিখতে হয় আর একটা তোমাদেরকে 5 মার্কসের প্রশ্ন লিখতে হবে। এটা কিন্তু একদম মাস্ট। যে কোনো এই 7টার মধ্যে যে কোনো কবিতা থেকে কিন্তু এমসিকিউ ভিএসএকিউ এই প্রশ্নগুলো আসতে পারে। এই গেল আমার গল্প, এই গেল আমার কবিতা। নেক্সট আসবো প্রবন্ধ। প্রবন্ধ আমাদের 2টো প্রবন্ধ রয়েছে, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, আরেকটা রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান। এখান থেকে তোমাদেরকে 3টে এমসিকিউ প্রশ্ন করতে হয়, 3টে এসএকিউ মানে ভিএসএকিউ প্রশ্ন করতে হয়, আর এখান থেকে কিন্তু তোমাদেরকে 5 মার্কসের একটা প্রশ্ন লিখতে হয়। মানে এই যে 2টো প্রবন্ধ বললাম, হারিয়ে যাওয়া কালিকলম বললাম এবং তোমাকে বললাম বাংলা ভাষা বিজ্ঞান, এই 2টো প্রবন্ধ থেকে কিন্তু 2টো প্রবন্ধই থাকবে, 2টো প্রবন্ধ থেকেই তুমি প্রশ্ন পাবে। একটা থাকবে হারিয়ে যাওয়া কালিকলম থেকে আর একটা থাকবে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। তাহলে 2টো প্রবন্ধ থেকেই তুমি পরীক্ষায় প্রশ্ন পাবে। তুমি চাইলে যে কোনো একটা প্রবন্ধ ভালো করে এখন থেকেই পড়তে পারো, কোনো অসুবিধা নেই তাতে। একটা 5-এর জন্য তুমি ওটা করতে পারো। কিন্তু আমাদের যে ভিএসএকিউ রয়েছে, আমাদের যে 3 মার্কসের প্রশ্ন মানে এই সরি এমসিকিউ প্রশ্ন 3টে যে করতে হয়, এগুলো যে রয়েছে এখান থেকে কিন্তু টোটাল আমাদেরকে কত নাম্বার করতে হচ্ছে? 15 নাম্বার। 3টে 4 3 7, ঠিক আছে। 5 নাম্বার থাকবে, এখান থেকে আমাদের 5 নাম্বারের একটা প্রশ্ন করতে হয় ভিএসএকিউ, আর থাকবে 3টে তোমার এমসিকিউ। এটা গেল প্রবন্ধ। এরপর আসবো নাটক। নাটক আমাদের একটাই রয়েছে, সিরাজউদ্দৌলা। এই নাটক থেকে কিন্তু তোমাকে কোনো রকম ছোট প্রশ্ন এমসিকিউ ভিএসএকিউ 3 নাম্বার কিচ্ছু পড়তে হবে না, একটাই প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে 4 মার্কস। একটাই প্রশ্ন তোমাকে লিখতে হবে, এখানে 4 মার্কসের একটা প্রশ্ন। এই গেল আমার নাটক।
নেক্সট রয়েছে সহায়ক গ্রন্থ, মানে তোমাদের এই টেক্সট বইয়ের পাশাপাশি আরেকটা তোমাকে বই দেওয়া হয়েছে যেটা সহায়ক পাঠ, যেটা কোনি। এই কোনি থেকে কিন্তু টোটাল কোনো এমসিকিউ, বিএসএকিউ, 3 নাম্বার কোনো প্রশ্নই থাকবে না, 5 নাম্বারের 2টো প্রশ্ন লিখতে হবে, 3টে দেওয়া থাকবে, তাহলে টোটাল এখানে আমার 10 নাম্বার কোনি থেকে করতে হচ্ছে। নেক্সট এরপর আসবো ব্যাকরণ, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ব্যাকরণ। এখান থেকে কিন্তু একটা হিউজ নাম্বার আসে, হিউজ নাম্বার। এখন থেকে যদি আমরা ভালো করে ব্যাকরণ শিখি, ভালো করে পড়ি, এখানে পুরো এখানে থেকে থাকে প্রায় 16 নাম্বার, 8টা থাকে এমসিকিউ আর 8টা তোমাকে ভিএসিকিউ লিখতে হয়। এই 16 নাম্বার কি আমাকে কিন্তু তুলে আনতে হবে, তাহলে ব্যাকরণ থেকে থাকছে 16 নাম্বার। নেক্সট অনুবাদ, অনুবাদ মানে বঙ্গানুবাদ, এই বঙ্গানুবাদ থেকে কিন্তু তোমাকে একটাই দেওয়া থাকবে, মানে একটাই ইংরেজিতে একটুখানি প্যারা লেখা থাকবে, সেটাকে তোমাকে বাংলায় অনুবাদ করে লিখতে হবে, এটা হচ্ছে আমাদের বঙ্গানুবাদ। এখান থেকে কিন্তু টোটাল 4 নাম্বার, মানে 4 নাম্বারের একটাই তোমাকে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো সংলাপ অথবা প্রতিবেদন রচনা, মানে তোমাকে একটা সংলাপ দেবে, একটা প্রতিবেদন রচনা লিখবে, যে কোনো একটা তোমাকে লিখতে হবে। কেউ যদি পছন্দ করো যে না আমি সংলাপ লিখবো, অনায়াসে তুমি লিখতে পারো। কেউ যদি বলো যে না আমি প্রতিবেদন রচনা করব, তাহলে তুমি যেটা তোমার মন চাই তুমি সেটা তুমি করতে পারো, আমি তোমাদেরকে সবকিছুই শেখাবো। তো এখান থেকে কিন্তু তোমাকে 5 নাম্বার, মানে যে কোনো একটা থাকবে, যে কোনো একটাই তোমাকে লিখতে হবে 5 নাম্বার। প্রবন্ধ রচনা থাকে 10 নাম্বার। এইভাবে টোটাল টোটাল কিন্তু আমাদের টোটাল হচ্ছে 90 নাম্বার। এই হচ্ছে আমার টোটাল ক্যালকুলেশন। বাংলা পড়ার ক্ষেত্রে যে স্ট্র্যাটেজি মেনেই তোমাকে পড়তে হবে, সেগুলো সবার আগে তোমাকে জানতে হবে যে কোনখান থেকে কত নাম্বারের প্রশ্ন আসে, এবং এটা মাথায় রাখতে হবে যে বড় প্রশ্ন 2026-এ কি এলো সেটা আমরা স্কিপ করে অন্যটা ইম্পর্টেন্ট দেখে পড়লাম, এটা তুমি মাথায় রাখবে। কিন্তু না, এমসিকিউ এর জন্য তোমাকে 5টার 5টা গল্পই পড়তে হবে, কারণ কোথা থেকে এমসিকিউ আসবে, কোথা থেকে ভিএসএকিউ, ভিএসএকিউ 5টা গল্প থেকে একটা একটা করে দেওয়া থাকে, 5টা ভিএসএকিউ থাকে, 4টে লিখতে হয়। তো সেক্ষেত্রেও কিন্তু তোমাকে প্রত্যেকটা গল্প কবিতায় কিন্তু পড়তে হচ্ছে। বলো এই স্ট্র্যাটেজিটা বুঝতে কারোর কোথাও কি সমস্যা রয়েছে? আমি একটু কমেন্ট দেখবো, সবাই একটু জানিয়ে দাও এই স্ট্র্যাটেজিটা বুঝতে কি কারোর কোথাও কোনো সমস্যা রয়েছে? সবাই এটা কি বুঝতে পেরেছো? এটা তোমরা বুঝে গিয়েছো। তাহলে এই হচ্ছে আমার টোটাল স্ট্র্যাটেজি, যেটা কিন্তু আমাদেরকে সবার আগে, মানে যেটা সবাই পরীক্ষা শেষে গিয়ে জানে, সেটা তোমাদেরকে কিন্তু আমি প্রথমেই শিখিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। চলো নেক্সট আমরা যেটা পড়বো, আমাদের আজকের যে গল্পটা হতে চলেছে, তোমাদের পাঠ্য বইয়ের একদম প্রথম যে গল্পটি রয়েছে জ্ঞানচক্ষু, এই গল্পটা কিন্তু আজকে আমরা পড়বো পুরোটা। তো এখানে হচ্ছে জ্ঞানচক্ষু, এটা লিখেছেন কি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু। আচ্ছা, এই জ্ঞানচক্ষু, এই যে জ্ঞানচক্ষু, এই জ্ঞানচক্ষু কথার অর্থ কি? এটার দিকে তাকালেই তোমাদের প্রথম যেটা মনে হচ্ছে যে এই জ্ঞানচক্ষু কথার অর্থটা কি। এই জ্ঞানচক্ষু কথার অর্থ আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাই, ধরো কোনো একটা স্টুডেন্টস, কোনো একজন ছাত্র বা ছাত্রী পরীক্ষা দিয়েছে, পাশও করেছে, কিন্তু কম নাম্বার পেয়ে পাশ করেছে। সে কম পেয়েছে, কেন কম পেয়েছে? কারণ সে মুখস্থ করে গেছে, কারণ সে পরীক্ষা হলে গেছে মুখস্থ করে, সে ভুলে গিয়েছে, অর্ধেক লিখতে লিখতে সে ভুলে গিয়েছে যে এখানটায় কি ছিল, ভুলে গিয়েছে। এর ফলে কি হয়েছে, সে পরীক্ষায় কম নাম্বার পেয়েছে। যখন সে পরীক্ষা আবার যখন পরবর্তীকালে বুঝে ভালো করে করে যখন পরীক্ষা দিতে গেল, তখন দেখলো সে তার মার্কসটার অনেক, মানে যে নাম্বারটা সে আগে পেয়েছিল সেটার অনেকটা উন্নতি হয়েছে। মানে সে বুঝতে পারলো, এখন সে বুঝতে পারলো যে প্রথমে সে মুখস্থ করে গিয়েছিল, পরবর্তীকালে সে বুঝেছে, প্লাস ভালো করে লিখেছে, ভালো করে প্র্যাকটিস করেছে, তবে গেছে পরীক্ষা দিতে। মানে সে বুঝতে পারলো যে আমি যেটা প্রথমে ভেবেছিলাম যে মুখস্থ করে গেলেই ভালো নাম্বার পাওয়া যায়, এটা সম্পূর্ণ কিন্তু ভুল ভেবেছিল। পরবর্তীকালে তার যখন সাফল্য অনেক বেটার হলো, তখন সে ভাবলো যে না, এইভাবে যদি আমি পড়ে যাই তখন কিন্তু আমার নাম্বারটা অনেকটা বাড়লো। তা কখন আসল জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটলো। জ্ঞানচক্ষু কথার অর্থ হচ্ছে জ্ঞানের উন্মেষ, মানে প্রথমে তার একটা ভ্রান্ত ধারণা মনের মধ্যে বাসা বেঁধেছিল, পরবর্তীকালে সেটা পরিবর্তন হয়েছে, এটাকে বলা হচ্ছে জ্ঞানচক্ষু। এটাই হচ্ছে জ্ঞানচক্ষু কথার অর্থ। এখানে আমি লিখে দিচ্ছি, জ্ঞানচক্ষু কথার অর্থ আমরা বলতে পারি, জ্ঞানচক্ষু কথার অর্থ আমরা বলতে পারি জ্ঞানের উন্মেষ, জ্ঞানের উন্মেষ।
জ্ঞানচক্ষু কথার অর্থ আমরা বলতে পারি জ্ঞানের উন্মেষ। ক্লিয়ার? এটা কে লিখেছেন? এটা লিখেছেন বিখ্যাত একজন লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা। খুব সুন্দর গল্প। প্রত্যেককে আমি বলবো যে সবাই তোমাদের টেক্সট বইয়ের যে প্রথম যে গল্পটা রয়েছে এই গল্পটার পাতাটা খুলে নিয়ে বসো, সাথে একটা পেন, লেড অথবা হাইলাইট, তুমি যে যেটা দিয়ে লাইন দাগ দিতে চাও সেটা অবশ্যই রেখে দাও। ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম। এরপর আমি আসছি যে উৎস, এই জ্ঞানচক্ষু গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? কোনো একটা জায়গা থেকে তো গৃহীত হয়েছে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? যে কোনো গল্প কবিতা পড়তে গেলে কিন্তু আমাদেরকে তার আগে উৎস সম্পর্কে জানতে হবে। তো এই জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবীরই লেখা কুমকুম নামক একটা গল্প সংকলন রয়েছে, গল্প সংকলন। সেই গল্প সংকলন থেকে কিন্তু এই জ্ঞানচক্ষু গল্পটা গৃহীত হয়েছে, মানে নেওয়া হয়েছে। ঠিক আছে? তো গল্প সংকলনের যে কুমকুম নামক গল্প সংকলনটা রয়েছে সেখান থেকে জ্ঞানচক্ষুটা নেওয়া হয়েছে। তাহলে এতটুকু ক্লিয়ার। এরপরে আসবো নামকরণ। এখানে তুমি বলবে যে এই জ্ঞানচক্ষু এই গল্পটার নামকরণ এখানে কেন করা হয়েছে? প্রথমত নামকরণ অনেক রকম ভাবে হয়, নামকরণের অনেক রকম দিক থাকতে পারে। এই বাংলা সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটা বিশেষ গুরুত্বপূর্ণ বা একটা অতীব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা গুরুত্বপূর্ণ বিষয়ও বটে। এই নামকরণ সম্পর্কে বিখ্যাত লেখক, মানে বিখ্যাত নাট্যকার, তোমরা সবাই চেনো, উইলিয়াম শেক্সপিয়ার একটা কথা বলেছেন। কি বলেছেন জানো? বলছেন, হোয়াট ইজ নেম? বলছে নামে কি আসে যায়? নাম তো যা কিছু হতে পারে। কারণ গোলাপকে আমরা যে নামেই ডাকি না কেন, গোলাপ তো, তার তো সৌন্দর্যের কোনো তুলনা হয় না, তাই না? গোলাপকে আমরা যেই নামেই ডাকি না কেন, গোলাপের সৌন্দর্যের কোনো রকম কোনো তুলনা হয় না। তাই বাংলা সাহিত্যের ক্ষেত্রেও নামকরণের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে হতে পারে। সেটা হতে পারে কোনো প্রধান চরিত্রকে কেন্দ্র করে, হতে পারে কোনো বিষয়কে কেন্দ্র করে, হতে পারে কোনো স্থানকে কেন্দ্র করে। তাহলে যে কোনোভাবে কিন্তু গল্পের নামকরণ হতে পারে, গল্প কবিতার নামকরণ হতে পারে। কিন্তু আমাদের আলোচ্য অংশে আশাপূর্ণা দেবীর লেখা এই জ্ঞানচক্ষু গল্পের আমরা যে নামকরণটা পাবো সেটা কি ভিত্তিক, এটা কি ধরনের হতে পারে? কি ধরনের? রূপকধর্মী হতে পারে, ব্যঞ্জনাধর্মী হতে পারে, প্রধান চরিত্র কেন্দ্রিক? মোটেই না। আমরা গল্পটা পড়বো প্রথমে, তারপরে আমরা দেখব যে নামকরণটা আদেও কি ধরনের নামকরণ হয়েছে। এখানে এই ক্ষেত্রে আমাদের নামকরণ কোন পর্যায়ে যুক্ত হচ্ছে, কোনটাতে হচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা যাই, প্রবেশ করছি গল্পে। চলে আসো। সবাইকে বলবো, সবাই একটু তোমরা বইয়ে দাগ দিয়ে নেবে। আমি যে যে লাইনগুলো বলবো সেগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তোমাদের নোটস এখান থেকে যা যা এমসিকিউ, এসএকিউ সমস্ত কিছু নোটস আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেটা নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। কিন্তু এখন যেটা করবে সেটা হচ্ছে তোমাদেরকে মেন মেন যে পয়েন্টগুলো আমি দাগ দেবো এখানে, যেগুলো যেগুলো তোমাদেরকে বলবো এগুলো তুলে লাইন প্রশ্ন হতে পারে, তোমরা সেগুলো কিন্তু অতি অবশ্যই বইয়ে একটু দাগ দিয়ে দিবে। যেগুলোর মানে তোমরা জানো না সেগুলো পারলে তোমরা খাতায় লিখে নেবে। যেগুলো যেগুলো করলে তোমাদের সুবিধে হবে সেগুলো কিন্তু অবশ্যই করবে, কিন্তু যেটা করতেই হবে সেটা হচ্ছে বইয়ে একটু দাগাদাগি করবে। যে যে জায়গাগুলো আমি বলে দেবো যে এইগুলো তুলে প্রশ্ন আসে, তুমি সেগুলো কিন্তু অবশ্যই দাগ দেবে। এখান থেকে যা যা প্রশ্নের প্র্যাকটিস হয় সমস্ত কিছু তুমি এমসিকিউ, এসএকিউ, হ্যাঁ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন সমস্ত কিছু আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো, প্লাস আমি নোটসও তোমাদেরকে দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। তো প্রথমেই বলছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কেন মার্বেল হয়ে গেল? খুব ইম্পর্টেন্ট লাইন, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কেন কি বৃত্তান্ত আমরা পড়তে পড়তে তো জানতে পারবো। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন, সেই সব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেশোর। মানে এই যে কথাটা, হঠাৎ করে তপনের এই কথাটা যখন শুনলো যে নতুন মেসোমশাই একজন লেখক, যে কিনা কদিন আগে তার ছোট মাসির সঙ্গে বিয়ে হয়েছে, দেদার, দেদার কথার অর্থ হচ্ছে প্রচুর, দেদার কথার অর্থ হচ্ছে প্রচুর ঘটাপটা, মানে একদম ধুমধাম করে বা জাঁকজমক করে যে বিয়ে হয় না সেটা। দেদার কথার মানে হচ্ছে এখানে প্রচুর, প্রচুর। আর ঘটাপটা কথার মানে হচ্ছে এখানে জাঁকজমক বলতে পারো, বা বলতে পারো ধুমধাম করে। ঠিক আছে? ধুমধাম করে, যে কোনো একটা।
মানে একটা বিয়ে বাড়ি হলে যেরকম হয় প্রচুর ঘটা করে একদম কি বলবো মানে একদম জাঁকজমক করে বিয়েটা হয়েছে, সেই নতুন মেসোমশাই তিনি নাকি বই লেখেন, সেসব বই নাকি আবার ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেসোর, ঠিক আছে, এই লাইনটা গুরুত্বপূর্ণ, তিনি নাকি বই লেখেন। এই কথাটা যখন সে শুনলো তার চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল মাথার অর্থ কি, মার্বেল কথার অর্থ কি, মানে এখানে চোখ তার বড় বড় হয়ে গেল, পাথরের মতো বড় বড় হয়ে গেল, মানে সে অবাক হয়ে গেল, যে কথাটা শুনলো সে অবাক হয়ে গেল। কেন কেন অবাক হয়ে গেল, কি হলো, আমরা গল্প ক্রমাগ্রসরে সেটা কিন্তু বুঝতে পারবো। বলছে তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। মানে তপন ভাবছে যে তপনের যে ছোট মাসির সঙ্গে যার বিয়ে হয়েছে তার নতুন মেসোমশাই, সে কিন্তু একজন লেখক, সত্যিকার লেখক। বলছে জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা, মা বা মেজো কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। মানে এই জন্যেই তপনের চোখ কিন্তু মার্বেল হয়ে গেছিল। সে ভাবছে যে লেখক তারা কত গণ্যমান্য, মানে একদম কোন শ্রেণীর পর্যায়ের একজন লোকজন, তারা কিনা তাদেরকে কিনা চোখে দেখা যায়, তারা সাধারণ মানুষদের মতো, তার বাবা, ছোট মামা, মেজো কাকুর মতো এরকম সাধারণ মানুষ। সে লেখক মানে অনেক বিশাল কিছু ভেবে নিয়েছে। ঠিক যেমন মানে আমি এক্ষেত্রে একটা আমার ছোটবেলার ঘটনা আমি তোমাদেরকে শেয়ার করি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম তখন টিভি দেখতাম, ঠিক আছে, টিভি বলতে তখন সে একটা বক্স টিভি টাইপের ছিল, ঠিক আছে, এখনের মতো এলইডি বা এরকম টিভি কিন্তু থাকেনি, তখন একটা বক্স টিভি ছিল। আমি যখন টিভিতে কিছু দেখতাম, ঠিক আছে, ধরো কোনো মুভি বা কোনো কার্টুন যখন দেখতাম, আমি ভাবতাম টিভির মধ্যে ছোট 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 অনেক মানুষজন আছে, অনেক কার্টুন আছে, তারা তাদেরকেই টিভিতে এত বড় করে দেখায়, ঠিক আছে। এই রকম তপনও ঠিক একই রকমই ভেবেছে। সে ভেবেছে এই লেখক মানে এরকম জলজ্যান্ত আমাদের বাবা মামা, হ্যাঁ, ছোট কাকু, এদের মতো সাধারণ মানুষ। আমি তাহলে এতদিন কি ভুল ভেবেছি। এইখানে কিন্তু তার মনে কিন্তু এ বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে। খুব ইম্পর্টেন্ট লাইন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ ছিল, ঠিক আছে, চলো। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এটা গেল প্রথম জ্ঞানচক্ষু। এর গল্প ক্রমাগ্রসরে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। তাহলে কোন ঘটনা শুনে নতুন মেশোকে দেখে তার জ্ঞানচক্ষু খুলে গেল? কারণ তার মনে একটা ভ্রান্ত ধারণা ছিল, লেখক মানে কোনো সাধারণ মানুষ নয়, তার বাবা, ছোট কাকা, ছোট মামা এদের মতো সাধারণ মানুষ নয়, সে অনেক বড় বা অন্য কিছু ভেবে নিয়েছে লেখক সম্পর্কে। আমরা আরো জানতে পারবো যখন পড়বো। এই যে জ্ঞানচক্ষু, তার যে একটা ভুল ধারণা, সেই জ্ঞানচক্ষুর উন্মেষ কিন্তু প্রথমে তার খুলে গিয়েছিল। ওই জন্য বলছে কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। খুব গুরুত্বপূর্ণ লাইন, 5-এর জন্য, 3-এর জন্য, এমসিকিউ এসএকিউ সবের জন্য, ঠিক আছে, চলো। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ, সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে বাস এত কখনো খাবার খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন, ঘুমের সময় ঘুমন। তাহলে সে এখন আরো অবাক হচ্ছে। কি আগের ঘটনা শুনে অবাক হয়েছে, সে এখন আরো অবাক হচ্ছে। সে বলছে যে আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, মানে কোনো কিছু ব্যাপার নেই, কোনো অন্যরকম কিছু নেই। হ্যাঁ, সে নিছক, নিছক মানে হচ্ছে এখানে বলতে পারো খাঁটি, মানে কোনো ভেজাল নয় যেটাকে বলা হয়, ভেজাল কি বলবো, ভেজাল নয় যেটা, মানে যেটা খাঁটি, হ্যাঁ, সাধারণ যেটাকে বলছে, একদম নিছক মানুষ। হ্যাঁ, ঠিক ওদের মতোই, ওদের মতোই মানে কাদের, তপনের বাবা, তপনের মামা, কাকু, ঠিক এদের মতোই একই রকম ভাবে দাড়ি কামান, মানে দাড়ি হয়ে গেলে দাড়ি কামানো যেটা সেটা, সিগারেট খান, ঠিক ওরাও যেরকম সিগারেট খায়, লেখক নতুন মেসোমশাই সেও সিগারেট খাচ্ছে, সে একটা লেখক, সেও সিগারেট খাচ্ছে। বলছে আবার খেতে বসে বলছে আরে বাস, মানে আমরা যেরকম সাধারণ মানুষরা বলি যে এত খাবার হয়ে গেলে আমরা অর্ধেক তুলে দিই না, ঠিক একই রকম তার নতুন মেসো, তার একই রকম বিহেভিয়ার নতুন মেসোর মধ্যে সে দেখেছে। সেই জন্য সে বলছে যে অর্ধেক তুলে দেন, আবার চানের সময় চান করে, মানে যখন স্নান করার সময় হয় তখন স্নান করছে, আবার ঘুমোতে যাওয়ার সময় হলে তারা ঘুমোচ্ছে। সে অবাক হয়ে যাচ্ছে, আরো যত যাচ্ছে গল্প যত এগোচ্ছে সে তখন কিন্তু আরো বেশি অবাক হচ্ছে। এরপরে বলছে তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিচ্ছু হবে না বলে দিয়ে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে গুজে। বলছে ঠিক
খবরের কাগজ আমরা দেখেছি রাস্তাঘাটে বলো বা আমাদের বাড়িতেও কিছু কিছু টপিক তুলে, হ্যাঁ, বাবা জেঠুরা দাদুরা তারা কোনো কিছু একটা টপিক তুলে নিয়ে নিজেদের মধ্যে তর্কাতর্কি করে। ঠিক আছে, কোনো একটা ঘটনা, না এটা নয়, সে বলবে না এটা নয়, এরকম একটা তর্কাতর্কি করে। তো এক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটেনি। সেই লেখক মেশও কিন্তু বলছে যে প্রবলভাবে গল্প করছে, সে খবরের কাগজ নিয়ে কোনো টপিক নিয়ে প্রবলভাবে গল্প করছে, তর্ক করছে, নিজেদের মধ্যে তর্কাতর্কি করছে, আর শেষ পর্যন্ত বলছে এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেড়াতে বেরোন সেজে গুছে। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে লাইনটা আমি দাগ দিলাম, এদেশের কিচ্ছু হবে না, এই কথাটা কে বলেছিল? তপনের ছোট মামা বলেছিল নাকি নতুন মেশো বলেছিল বলো? একদম ঠিক, সবার আগে অ্যান্সার করেছে গৌরব মুখার্জি, একদম ঠিক, একদম ঠিক। এদেশের কিচ্ছু হবে না এই কথার ডায়লগ কিন্তু তপনের ছোট মামা থাকেনি, অনেকেই ভুল করে এটা দাগ দেয়, আমি ওই জন্য আগেই তোমাদেরকে এটা বলে দিলাম। এদেশের কি ঠিক এখানে বলছে যে ছোট মামাদের মতোই খবরের কাগজ নিয়ে প্রবলভাবে তর্ক করেন, এখানে কার প্রসঙ্গে কথা হচ্ছে? নতুন মেসোমশাই, তপনের নতুন মেসোমশাই প্রসঙ্গে কথা হচ্ছে। তো এক্ষেত্রেও এই যে ডায়লগটা এদেশের কিচ্ছু হবে না, এই কথার উক্তির বক্তা হচ্ছে কি আমাদের তপনের নতুন মেসোমশাই। তাহলে এতটা পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। নেক্সট বলছে মামা বাড়িতেই এই বিয়ের উপলক্ষে এসেছে তপন, খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা, খুব গুরুত্বপূর্ণ এই লাইনটাই এমসিকিউ দিয়ে থাকে, এসে কিউ পড়ে। দেখো বলছে মামা বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গিয়েছে। তাহলে প্রশ্ন তোমাকে দিতে পারে যে তপন মামা বাড়িতে এসেছিল কেন? বিয়ে উপলক্ষে নাকি গরমের ছুটি ছিল বলে? তুমি ভুল করেও দাগ দিয়ে দেবে না গরমের ছুটি ছিল বলে, কারণ সে এসেছিল তার নতুন মানে ছোট মাসির বিয়ে উপলক্ষে, কিন্তু যেহেতু বিয়ে বাড়ি হয়ে গেছে এবার তার গরমের ছুটিও স্কুলে পড়ে গেছে, তাই সে আরো কিছুদিন তার মামা বাড়িতে রয়ে যায়। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, এমসিকিউ প্রশ্ন দেয় এবং প্রিভিয়াসেও কোনো একটা ইয়ারে এসিকিউ প্রশ্ন কিন্তু এটা এসেছিল। ঠিক আছে, তো চলো, আর ছুটি আছে বলে রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাহলে মেসো কি করেন না করেন আমরা এখনো জানি না, কিন্তু তাও এক্ষেত্রে একটা লাইন এখানে লেখিকা লিখেছেন যে ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, মানে মেসোরও গরমের ছুটি চলছেন, সেজন্য তিনি শ্বশুর বাড়িতে আরো কয়েকদিন রয়ে গিয়েছেন। এরপর বলছে তাই অহরহই জলজ্যান্ত, অহরহই কথার মানে হচ্ছে তোমার কি বলবো, সব সময় বা সর্বদা জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। মানে অতএব যেহেতু সেও মা বাড়িতে রয়েছে এবং তার লেখক মেশো সেও কিন্তু তার শ্বশুর বাড়িতে রয়েছেন, এক্ষেত্রে কি হচ্ছে তপনের কিন্তু সবসময় একটা ওই লেখক মেশোকে দেখার কিন্তু সুযোগ হচ্ছে, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, আর এই সুযোগটাই সে কিন্তু দেখতে পাচ্ছে। মানে লেখক মানে আকাশ থেকে পড়া অন্য কোনো জীব নয়, তপনদের মতোই মানুষ। তাহলে লেখক সম্পর্কে যে তপনের ভ্রান্ত ধারণা, সে মনে করত যে লেখকরা জলজ্যান্ত একজন মানুষ, তারা আকাশ থেকে পড়া জীব, তপনদের মতো এই যে সমস্ত ভ্রান্ত ধারণা, তার বাবা মামা কাকা এদের মতোই দাড়ি কামান সিগারেট খান, আবার খবরের কাগজ নিয়ে নিজেদের মধ্যে প্রবল তর্কাতর্কি করেন, আবার বলেন এদেশের কিচ্ছু হবে না বলে উঠে চলে যান, এই সমস্ত কিছু তার যে ভুল ধারণা ছিল লেখক সম্পর্কে আস্তে আস্তে সেটা কিন্তু পুরোপুরি মানে ভেঙে গেছে। ঠিক আছে, সে এখন বলছে যে না, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই কিন্তু সাধারণ মানুষ। বোঝা গেল? নেক্সট বলছে তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? সে দেখতে পাচ্ছে যে তার নতুন মেসোমশাই তার বাবা মামা কাকা তপন সবার মতোই একজন সাধারণ মানুষ, তাহলে লেখক হয়ে যদি সে ওই রকম তার নতুন মেসো যদি সাধারণ মানুষের মতো হতে পারে, তাহলে তপন কেন লেখক হতে পারে না? সেও তো লেখক হতে পারে। এখান গেল আমার এই লাইন। নেক্সট বলছে মেসোমশাই কলেজের প্রফেসর, এতক্ষণে আমরা মেসোমশাইয়ের পেশা সম্পর্কে জানতে পারলাম। মেসোমশাই একজন কলেজ প্রফেসর, পাশাপাশি তিনি কিন্তু একজন গল্পের লেখক, তিনি একজন গল্পের লেখক, গল্পের লেখক মানে তিনি লেখক, তিনি বই লেখেন, তার বই ছাপাও হয়, এই সমস্ত কিছু তারই, কিন্তু তার প্রফেশন তোমাকে যদি জিজ্ঞাসা করে যে নতুন মেসোমশাই কি, মানে এটা কিন্তু প্রশ্ন দেয় এমসিকিউ, নতুন মেসোমশাই কিন্তু পেশায় একজন কলেজের প্রফেসর। অনেকে কিন্তু ভুল করে লেখকে দাগ দিয়ে দিবে, কিন্তু লেখকও বটে, কিন্তু তার পেশা জানতে চাইলে তোমাকে কিন্তু প্রফেসরটাই দাগ দিতে হবে। ঠিক আছে, চলো, প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে কয়েকদিন রয়ে গেছেন। বলছে যেহেতু এখন ছুটি চলছে গরমের ছুটি, সেজন্য শ্বশুরবাড়িতে কয়েকদিন রয়ে গেছেন।
আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। দিবানিদ্রা কথার মানে হচ্ছে দিনের বেলায় ঘুমানো, দিবানিদ্রার কথার মানে হচ্ছে দিনের বেলায় ঘুমানো। বলছে আর সেই সুযোগেই মানে তিনি শ্বশুরবাড়িতে কয়েকদিন রয়েছেন, হ্যাঁ, খাচ্ছেন দাচ্ছেন বসে আছেন, তো সেই সুযোগে সে কি করছে, দিবানিদ্রা দিচ্ছিলেন, মানে দিনের বেলায় তিনি ঘুমোচ্ছিলেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ধাবিত কথার মানে হচ্ছে মানে সেই দিকে দৌড়ে যান, ঠিক আছে, মানে সেই দিকেই তিনি ছুট দেন। ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়। তপন অবশ্য না বলে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শুনে তার কথা। কোনো কিছু একটা ঘটনা ঘটেছে, আমরা গল্প পড়তে পড়তে জানতে পারবো যে কেন তপন এখানে না বলে প্রবল আপত্তি করেছিল, এবং কেউ তার কথা মানে ছোট মাসি বলো কেউ যে তারা ওখানে বাড়িতে যারা যারা রয়েছে কেউ কিন্তু তার কথা শুনেনি। কেন শুনেনি, কেনই বা তপন না করে উঠেছিল, আমরা গল্প পড়তে পড়তে কিন্তু সেটা জানতে পারবো। এটা কিন্তু অলরেডি আমাদের মনে কিন্তু একটা কৌতূহল মানে কৌতূহল জেগে উঠেছে যে কেন এটা ঘটেছে। ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলে গেছে, হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। বলছে ততক্ষণে যে কোনো একটা গল্প সেটা কিন্তু ছোট মেশোর হাতে চলে গিয়েছে, শুধু হাতে গেছে তাই নয়, বলছে হইচই করে দিয়েছে ছোট মাসি, তার ঘুম ভাঙিয়ে দিয়েছে, মানে এমন হইচই হট্টগোল করেছে, হইচই মানে চেঁচামেচি, ঠিক আছে, করেছে। ছোট মাসি কি করেছে, ছোট মেশো যে দিবানিদ্রা দিচ্ছিলেন তার কিন্তু ঘুমকে ভাঙিয়ে দিয়েছেন। তারপরে বলছে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিতই হয়। মানে তপন ভাবছে যে না, এই যে হইচইটা হচ্ছে এটা বেশ মনে মনে পুলকিত, মানে আনন্দিত, মনে মনে যে আনন্দিত হওয়া, তপনের মনে মনে সে আনন্দ পাচ্ছে। সে বলছে মুখে করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে তো নতুন মেসোমশাই বুঝবেন রত্নের মূল্য জহুরির কাছেই। বলছে এই যে লেখার যে প্রকৃত মূল্য, আমি এটা কোনো কিছু লিখেছি, আমি ধরো বাংলা পড়াচ্ছি, আমাকে তুমি যদি ইতিহাস এনে দেখাও আমি তো কিছুই বলতে পারবো না, ঠিক আছে, তুমি যদি বাংলার কোনো একটা নোট লিখে আমাকে দেখাও তাহলে আমি কিন্তু সেটা তোমাকে বলতে পারবো যে না বাবু এখানটা ঠিক না, এখানটা ভুল হয়েছে, এখানটা কারেকশন করো, এটা করো ইত্যাদি আমি বলতে পারবো, তাহলে বাংলা বিষয়টা নিয়ে আমি বলতে পারবো। তাহলে এক্ষেত্রেও এই যে বলছেন যে লেখার প্রকৃত মূল্য বুঝলে তো নতুন মেসোমশাই বুঝবেন, কেন বুঝবেন, কারণ নতুন মেসোমশাই একজন লেখক। তারপরে বলছে রত্নের মূল্য জহুরির কাছেই, খুব ইম্পর্টেন্ট লাইন। রত্ন মানে আমরা যে সমস্ত রত্নের কথা জানি এর মূল্য জহুরি, জহুরি কথার অর্থ হচ্ছে যারা রত্ন চিনে, যারা যেই ব্যক্তিরা রত্ন চেনে তাদেরকে আমরা বলি জহুরি। কিন্তু আলোচ্য এই লাইনে তোমরা আমাকে বলো, আলোচ্য আমরা যতক্ষণ পর্যন্ত গল্পটা পড়লাম এখানে জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে, একটুখানি আমাকে অ্যানসার করো যে এখানে জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে। নতুন মেশোকে, একদম ঠিক, এখানে জহুরি বলতে কিন্তু নতুন মেশোকে বোঝানো হয়েছে। তাহলে নতুন মেশো কিন্তু একমাত্র বুঝবে লেখার প্রকৃত মূল্য। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে বলেই ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। বলছে যে যেহেতু তার নতুন বিয়ে হয়েছে, সে নতুন নতুন শ্বশুরবাড়িতে এসেছে, নতুন মেশো, তো এখানে এসে তাকে তো একটু মানে ভালো ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সে কি করছে যে ওই ছেলেকে মানে তপনকে খুশি করার জন্য সে বলে উঠেছে তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, তো একটু কারেকশন করে করে দিলেই ছাপতে দেওয়া চলে। মানে এই যে এতক্ষণ ধরে আমরা কাহিনীটা পড়ে এলাম, এখানে আমরা জানতে পারলাম যে তপন না করে প্রবল আপত্তি করে তুলে, কেন, কারণ তার ছোট মাসি ওই মানে ওই গল্প লেখাটা যেটা তপন লিখেছে সেটা কিন্তু ছোট মেশোর কাছে নিয়ে গেছে, এবং সেটাই পড়ে উঠে মানে ছোট মেশো পড়ার পরে বলেন যে তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলেই ছাপতে দেওয়া চলে। এখানে কারেকশন কথার অর্থ হচ্ছে ভুলটাকে সংশোধন করে নতুন করে লেখা, ঠিক আছে, ভুলটাকে সংশোধন করে নতুন করে লেখা কারেকশন কথার অর্থ। তো করে মানে ওই আর কি এদিক ওদিক একটু করে দিয়ে ছাপতে দিলেই কিন্তু এটা ছাপতে দেওয়া চলে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারলাম, এখানে এসে আমাদের ক্লিয়ার হলো যে আচ্ছা তপন একটা গল্প লিখেছে, যেই লেখাটা তার ছোট মাসি কি করেছে মেশোকে পড়িয়েছেন, এবং এজন্য এখানে বলেছেন লেখার প্রকৃত মূল্য বুঝলে তো নতুন মেসোমশাই বুঝবেন, তাই না, কারণ তিনি লেখক। তাই জন্যই এখানে বলছে লেখক মেশো তার গল্প পড়েছে এবং বলছেন যে তপন তোমার গল্প দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলেই ছাপতে দেওয়া চলে। খুব ইম্পর্টেন্ট লাইন। নেক্সট বলছে তপন প্রথমে ভাবে ঠাট্টা,
কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। মানে তপন ভাবছে যে মেশো এগুলো ইয়ার্কি করে বলছে, যে ছাপানোর কথা বলে দিয়েছে। এবার তপনের মনে কি ভাবছে যে না না, আমি কি আর গল্প লিখছি, হ্যাঁ আমার গল্প আবার ছাপাবে। তখন সে প্রথমে ভাবছে ঠাট্টা, ঠাট্টা মানে মানে তার সাথে তামাশা করছে আর কি, ঠাট্টা তামাশা আমরা বলি না, মজা করা যেটাকে বলে, ঠাট্টা মানে হচ্ছে এটা। কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার, করুণার মানে হচ্ছে দয়া, দয়া করার ছাপ, তখন সে আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, সে একটু আহ্লাদিত হয়, আহ্লাদিত হয়ে সে ভাবছে যে কি হতে চলেছে। ঠিক আছে, এই রকম ব্যাপারটা। তাহলে বাবু, তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। তাহলে তপনের ছোট মাসির এই উক্তিটা, সে বলছে যে ঠিক আছে তাহলে বাবু তুমি এক কাজ করো, তুমি ওর গল্পটা ছাপিয়ে দাও, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। তাহলে মেশোর উপযুক্ত কাজ কি হবে? ভিএসএকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন এখানে বলছে, মেশোর উপযুক্ত কাজ তাহলে কোনটা হবে? তপনের লেখা গল্প কারেকশন করে ছাপিয়ে দেওয়াটাই হবে তপনের এই নতুন মেশোর উপযুক্ত কাজ। ঠিক আছে, এজন্য বলছে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। মেশো তেমনই করুণার মূর্তিতে বলে ওঠে, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবেন না, ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। মানে মানে এদিকে লেখক মেশোর তার কোনো ইচ্ছে নেই, সেভাবে ইচ্ছে নেই, কিন্তু তিনি প্রথম তার নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে এসেছেন এবং তার কাছে একটা দাবি এসেছে, সেটাকে তো একটা মান মর্যাদা দিতে হবে। তো সেই জন্যই তার মুখে একটা করুণা মানে একটা দয়ার ছাপ আমরা দেখতে পাই। সেখানে বলছে ঠিক আছে তাহলে সেটা দেওয়া যেতেই পারে, কোনো ব্যাপার নয়, আমি যদি সন্ধ্যা তারার সম্পাদককে বলি তাহলে সে না করতে পারবে না, ঠিক আছে তখন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। ক্লিয়ার? এতদূর পর্যন্ত কি বোঝা গেছে বলো? আচ্ছা, এখানে অনেকেই জানতে চাইবে যে এই সম্পাদক কথার মানে কি। সম্পাদক কথার মানে হচ্ছে যিনি সম্পাদনা করেন, যিনি সম্পাদনা করেন। ঠিক আছে, এটার কথা মানে হচ্ছে এটা। বলো এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি, ঠিক আছে চলো ক্লিয়ার। নেক্সট আসছি আমরা পরবর্তী পেজে। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, ভেরি ইম্পর্টেন্ট লাইন। কোন কথাটা বিকেলে চায়ের টেবিলে ওঠে? ওই তপনের লেখা গল্পের কথাই, ঠিক আছে, বলছে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলে না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, না হয় খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মান মশলা নিয়ে বসে। তপন যে সেদিকে যায়নি, শুধু ওর ভর্তির দিনের অভিজ্ঞতা নিয়ে আর অনুভূতি নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। তাহলে নতুন মেশো কিন্তু এখানে বলছে যে না না না, তপনের গল্প যখন ও চায়ের টেবিলে বসে পড়া হয়েছে তখন কি হয়েছে, তপনের গল্পটা শুনে সবাই হাসছে। এই প্রসঙ্গে মেশো বলছে না না না, তপনের হবে, তপনের হাত আছে। হাত মানে এখানে মানে লেখার দখল, মানে তার যে হাত বলতে ভাষার দখল যেটাকে বলা হয়, ঠিক আছে, তার ভাষাগত দিক থেকে সমস্ত কিছু দিক ঠিক আছে। তো কারণ কি হচ্ছে, এই বয়সে যারা গল্প লেখে মানে ওর মতো বয়সে যারা গল্প লেখে তারা কি হয়, বিভিন্ন রকম মাল মশলা নিয়ে বসে। মানে এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, কোন কোন মাল মশলার কথা বলা হয়েছে, যেমন রাজা রানীর গল্প, হ্যাঁ খুন অ্যাক্সিডেন্ট এসবের নিয়ে গল্প। কিন্তু তপন কি হয়েছে, সেই দিকে পা দেয়নি, তপন কিন্তু ওই সমস্ত গল্প লেখেনি। সে কি গল্প লিখেছে, তার প্রথম দিনে তার স্কুলে ভর্তি হওয়ার অভিজ্ঞতা আর অনুভূতি, এই দুটো বিষয় নিয়ে লিখেছে। এটাও লাইনটা ইম্পর্টেন্ট লাইন, যে অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে কিন্তু লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। বিহ্বল কথার মানে কি? বিহ্বল কথার মানে হচ্ছে অভিভূত হয়ে যাওয়া, মানে অবাক হয়ে যাওয়া। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। তারপরে ছুটি ফুরলো, মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে। কৃতার্থ মানে ধন্য, মানে মানে কি বলবো, মানে সফলতার যে কাজটা, মানে একদম সফল হয়ে যাওয়ার যে কাজটা, সেটাকে বলছে কৃতার্থ। একদম ঠিক বলেছে ও। তারপর ছুটি ফুরলো, মেশো গল্পটি নিয়ে চলে গেল। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনছে। এ কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে আর তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে, কাজেই গল্প জিনিসটা যে কি সেটা তো আর জানতে বাকি নেই। মানে তপন কি হয়েছে, প্রথমত সে রাশি রাশি গল্প শুনেছে, আর এখন কি করছে, বস্তা বস্তা পড়ছে। এই দুটো জায়গা থেকে এমসিকিউ আসে, ঠিক আছে, যে রাশি রাশি গল্প শুনেছে আর বস্তা বস্তা পড়েছে, এটা তোমাদেরকে এমসিকিউ আসে এই প্রশ্নটা।
তো সেটা গল্প সম্পর্কে তারা জানতে বাকি নেই। শুধু এটাই জানা ছিল না, খুব গুরুত্বপূর্ণ লাইন, শুধু এটাই জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে, নতুন মেশোকে দেখে জানলো সেটা। মানে তপন জানতো না যে লেখকরা এরকম সাধারণ মানুষ, হ্যাঁ লেখকরা গল্প লিখতে পারে, এই কথাটাই যে তার নতুন মেশোকে দেখে সে সেটা জেনেছিল। এটাই বলছে যে শুধু এটাই তার জানা ছিল না যে মানুষই গল্প লেখে। ঠিক আছে, তবে আর পায় কে তপনকে? বলছে তাহলে আর কে পায় তপনকে? তখন এখন গল্প, সে রাশি রাশি গল্প শুনেছে, হ্যাঁ বস্তা বস্তা গল্প পড়েছে, তাকে গল্প সম্পর্কে কিছু বলতে হবে না, সে লিখে ফেলবে। তো এটার প্রসঙ্গে এটাতে, তবে আর পায় কে তপনকে? দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আস্তে একটি খাতা, ব্র্যাকেটে বলছে হোম টাস্কের খাতা, আর কি বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েননি, আর এই কলমটি নিয়ে 3তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একা শোনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। মানে বলছে দুপুরবেলা, টাইমটা মনে রাখবে, সে কখন লিখেছিল, এমসিকিউ প্রশ্ন দেয়, দুপুরবেলা লিখেছিল। এখান থেকে অনেক ধরনের এমসিকিউ আসে, একটু শুনে নাও ভালো করে। দুপুরবেলা সবাই যখন নিথর দিত, মানে তখন যখন সবাই ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, তখন তপন আস্তে করে একটি খাতা, মানে সে একটি খাতা নিয়ে নিয়েছিল। কি খাতা? হোম টাস্কের খাতা, যেটা কিনা বিয়ে বাড়িতেও মা না নিয়ে ছাড়েননি। এটা লাইনটা গুরুত্বপূর্ণ, যে বিয়ে বাড়িতে মা কোনটা না নিয়ে ছাড়েননি, সেটা হচ্ছে হোম টাস্কের খাতা, সেটা নিয়েছে। প্লাস কি নিয়েছে? একটি কলম নিয়েছে। কোথায় গেছে? 3তলা সিঁড়িতে উঠে গেছে। আর কি করেছে? আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, বলছে একা শোনে বসে সে লিখে ফেললো একটা আস্ত একটা গল্প। একা শোনে মানে একবারে বসে, মাঝখানে কোনো ব্রেক নেয়নি, কোনো উঠেনি, সে একবারে পেন ধরেছে, একদম গল্প শেষ করেছে। একা শোনে বসে সে লিখে ফেললো একটা গল্প। খুব গুরুত্বপূর্ণ এই স্ট্যান্ডাটা, যেই যেই জায়গাগুলো দাগ দিয়েছি এগুলো থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন হয়। ঠিক আছে, চলো নেক্সট লাইনে বলছে, লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। মানে কেন মাথার চুল খাড়া উঠেছিল? সে একা শোনে বসে একটা গল্প লিখে ফেলেছে। ঠিক আছে, এই যে মাথার চুল খাড়া হয়ে উঠলো, খুব গুরুত্বপূর্ণ লাইন। লেখাটা যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠছে তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। এ কি ব্যাপার? এই যে সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। মানে কতটা তার মনে আনন্দ হচ্ছে কি, মানে তুমি সিচুয়েশনটা একবার ভেবে দেখো, তুমি যদি ওই জায়গাটা থাকতে তুমি কি করতে? তার গায়ে কাঁটা দিয়ে উঠছে, মাথার চুল খাড়া হয়ে গেছে, সে ভাবছে যে আরে বাস, এ তো পুরো হুবহু একটা গল্পের মতো লাগছে, তার মানে আমি একটা গল্প লিখে ফেলেছি, আমাকে তার মানে একটা এখন কিন্তু লেখক বলা চলে। এখন বলছে ভয়াবহ, হঠাৎ ভয়াবহ একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকে বলে, ছোট মাসি একটা গল্প লিখে ফেলেছি। এখানে এই যে বলছে যে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা আনন্দ অনুভব করে, মানে সে একটা, তার মনের মধ্যে একটা দারুণ ফিলিংস জাগে, সে একটা অনুভব করে। আর কি করে? দুধ দাঁড়িয়ে নিচে নেমে আসে। দুধ দাঁড়িয়ে মানে মানে স্পিডে, খুব দ্রুত, ঠিক আছে, খুব দ্রুত সে নিচে নেমে আসে। আর ছোট মাসিকে এসে বলছে, ছোট মাসি আমি একটা গল্প লিখেছি। মানে এখন আমরা সেটা জানতে পারছি যে কোন গল্পটা লেখক মেশো ছাপতে দিয়েছে, কোন গল্পের জন্য। আমরা পড়েছিলাম না যে তপন না না করে বলেছিল যে না তুমি এটা নিয়ে যাও না, হ্যাঁ তো ছোট মাসিকে গিয়ে বলেছিল, ছোট মাসি ছোট মেশোর কাছে নিয়ে গিয়েছিল গল্পটা, এবং যে গল্পের ছাপার কথা হচ্ছে এখানে সেই গল্পটা কিন্তু কোথায় লিখেছিল? দুপুরবেলা 3তলা সিঁড়িতে কিন্তু একা শোনে বসে গল্পটা লিখেছিল তপন। এখন আমরা সেটা জানতে পারছি। ঠিক আছে, তো তখন কি হয়েছে? ছোট মাসিকে বলে বসে, এবং ছোট মাসি একটা আমি গল্প লিখেছি। ছোট মাসি ও চিরকালের বন্ধু, এটা এমসিকিউ এর দেয়, চিরকালের বন্ধু কে? ঠিক আছে, ছোট মাসি বয়সে বছর 8 বড়, খুব গুরুত্বপূর্ণ। কত বছরের বড়? ঠিক আছে, বছর 8 মানে 8 বছরের মতো বড়, হলেও সমবয়সী। কাজেই মামা বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে। মানে আমাদের একজন খুব কি বলবো, কোনো আত্মীয় থাকে যে কিনা আমাদের খুব ক্লোজ হয়, ঠিক আছে, মানে তার কাছে আমরা সমস্ত কিছু আবদার করি, তাকে সমস্ত কিছু ঘটনা বলি, সেটা দিদি হতে পারে, দাদা হতে পারে, বোন, ভাই, মামাতো, জেঠতো, খুড়তুতো, যাই হোক রিলেটিভসদের মধ্যে আমাদের কিন্তু একজন খুব ক্লোজ ফ্রেন্ড থাকে। এক্ষেত্রেও তপনের কিন্তু একজন চিরকালের বন্ধু ছিল, কে? তার ছোট মাসি।
সে ছিল তপনের থেকে বছর আষ্টেকের, মানে 8 বছরের মতো বড় ছিল, তপনের প্রায় সমবয়সী মতো। তাই জন্য তপন সবকিছু কাকে বলতো, তার ছোট মাসিকে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। সর্বাগ্রে কথার মানে হচ্ছে সবার আগে। সে যে গল্প লিখে ফেলেছে, হুবহু একটা গল্পের মতো লাগছে, সেই কথাটা সে কিন্তু সবার আগে এসে কাকে বলেছিল, তার ছোট মাসিকে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে। মুরব্বি মুরব্বি কথার অর্থ কি? মুরব্বি মুরব্বি কথার অর্থ কি, মানে কি, তার একটা গ্র্যাভিটি যেটাকে বলে, মানে অভিভাবক অভিভাবক, ঠিক আছে, ফিলিংস, ঠিক আছে, সেটাকে বলছে। যে বিয়ে হয়ে যাওয়ার পরে ছোট মাসি কি হয়েছে, একটু মুরব্বি মুরব্বি, মানে একটু হত্তা কত্তা এরকম টাইপের হয়ে গিয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠে চাপড়ানো সুরে বলে, ওমা এ তো বেশ লিখেছিস রে। পিঠে চাপড়াচ্ছে এবং একটুখানি পড়েছে, চোখ বুলিয়েছে এবং তপনের পিঠে হাত চাপড়াচ্ছে, আর কি বলছে, বলছে ওমা এ তো বেশ লিখেছিস রে, কোনখান থেকে টুকলি ভাই করিস নি তো? মানে কি, কোথা থেকেও দেখে দেখে, টুকলি ভাই মানে এই বই থেকে কপি করা, ওই বই থেকে কপি করা, এরকম। এটাকে আমরাকে ছোট মাসি টুকলি ভাই বলছে, মানে কোথা থেকেও তুমি টোকাটুকি করিস নি তো? তখন বলছে, ছোট মাসি ভালো হবে না বলছি, মানে ছোট মাসি এটা মজা করেই বলছে। তপন সে প্রসঙ্গে বলছে, ছোট মাসি ভালো হবে না বলছি। আরে বাবা খেপছিস কেন, জিজ্ঞেস করছি, বই তো নয়, রোজ তোর মেসোকে দেখাই। বলছে, ছোট মাসি বলছে, আরে বাবা তুই এত খেপে যাচ্ছিস কেন, মানে রেগে যাচ্ছিস কেন? ঠিক আছে, জিজ্ঞেস করছি তোকে, তোকে আমি বলছি না যে তুই কোথা থেকে টুকলি ফাই, তোকে আমি জাস্ট জিজ্ঞাসা করছি। রোষ, রোষ মানে হচ্ছে দাঁড়া, তোর ছোট মেসোকে দেখাই, মানে তুই অপেক্ষা কর, তুই দাঁড়া, আমি তোর ছোট মেসোকে দেখাই এই গল্পটা নিয়ে গিয়ে। কিন্তু গেলেন তো গেলেনই যে, কোথায় গল্পের সে ৮-৬০ ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন? মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও সুন্দর সাজানো গোছানো, হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। ওই আঁটো সাঁটো কথার মানে হচ্ছে, হ্যাঁ সুন্দর সাজানো গোছানো, মানে পর পর একদম সুন্দর করে ছাপার অক্ষরে লিখে যাওয়া, এটাকে বলছে। ঠিক আছে, হ্যাঁ বোঝা গেছে, কারোর কোনো ডাউট নেই। চলো তাহলে এই জায়গা থেকে যেগুলো যেগুলো করতে হবে আমি কিন্তু সেগুলো তোমাদেরকে দাগ দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, এগুলো দেখলে মোটামুটি হবে, তারপর তো আমি আরো প্র্যাকটিস করাবো, নোট দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা কি হলো, হ্যাঁ ঠিক আছে চলো। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে, কবি, সাহিত্যিক, কথাশিল্পী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, তপনের বাড়িতে কি নাম হয়ে গিয়েছে? তপনের বাড়িতে নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। মানে তপন একটা গল্প লিখে ফেলেছে, সেই নিয়ে তাদের বাড়িতে কি হচ্ছে, তাকে বিভিন্ন রকম নাম দিয়েছে, কবি, সাহিত্যিক, কথাশিল্পী বলেছে, এবং তাকে নিয়ে ঠাট্টা, মানে মজা, ঠিক আছে, মজা করছে, হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে তোর হবে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো 2-3টে গল্প লিখে ফেলে। খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা, যে কটা গল্প লিখে ফেলেছিল ঠাট্টা তামাশার মধ্যে, 2 থেকে 3টে গল্প কিন্তু লিখে ফেলেছিল। ছুটি ফুরিয়ে এসেছে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। কিসের ছুটি? গরমের ছুটি, ঠিক আছে, ছুটি ফুরিয়ে এসেছে। হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। মানে তুমি ভেবে দেখো তার কিরকম নেশা। নেশা মানে কি, নেশা মানে কি, মানে একটা ঝোঁক, মানে সেই কাজের প্রতি, যেটা করছে তো করেই যাচ্ছে, ঠিক আছে, যেরকম আমাদের অনেকেই ছেলেদের রয়েছে না, তারা গেম খেলে, গেমের নেশা রয়েছে, সেরকম ব্যাপারটা, ঠিক আছে, সেরকম নেশা পেয়েছে। ছুটি ফুরিয়ে গেছে, এদিকে তার হোম টাস্ক হয়ে ওঠেনি, কিন্তু তপন কি করছে, তবুও লিখছে, লুকিয়ে লুকিয়ে লিখছে, যেন তার নেশায় পেয়েছে। এই লাইনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন, যেন নেশায় পেয়েছে। এখানে কোন নেশার কথা বলা হয়েছে? তপনের গল্প লেখার নেশার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটলো সে ঘটনা। ভাবো, ছুটি ফুরিয়ে গেছে, রীতিমতো তার পড়াশোনা কিন্তু শুরু হয়ে গেছে। সে ভাবছে প্রথম গল্পটি সম্পর্কে সে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। যে গল্পটা এখানে প্রথম গল্প বলতে, যে গল্পটা আর কি তপনের যে নতুন মেশোকে দেওয়া হয়েছিল, যে গল্প ছাপার কথা বলা হয়েছিল, সেই গল্পের কথা এখানে বলছে। সেটার সে আশা সে প্রায় ছেড়ে দিয়েছে, সে বলছে ওটা আর কিছু হবে না, মনে মনে ভাবছে। এই সময় কি হচ্ছে, বিষণ্ণ, বিষণ্ণ মানে দুঃখ দুঃখ মন, ঠিক আছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটলো সেই ঘটনা। কোন ঘটনার কথা বলা হয়েছে আমরা জানতে পারবো যখন লাইনগুলো পড়বো। ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যক সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা হচ্ছে সেই পত্রিকার নাম, যেই পত্রিকায় তপনের লেখা গল্প ছাপানোর কথা বলা হয়েছিল।
যেখানে যেই সম্পাদকের কাছে, সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের কাছে নিয়ে গেলে সম্পাদক কিন্তু না করতে পারবে না, বলা হয়েছিল না? এখানে সেই হাতে এক সংখ্যক সন্ধ্যাতারা নিয়ে তপনের ছোট মাসি আর ছোট মেসো এসেছিল। তাহলে এই লাইনটার উত্তর আমরা পেয়ে গেলাম যে এমন সময় ঘটল সে ঘটনা। এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা যে গল্প, সেই সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তার ছোট মাসি মেসো তাদের বাড়িতে এসেছে। কেন? হেতু সন্ধ্যাতারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। খুব গুরুত্বপূর্ণ লাইন এই লাইনটা, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। বুকের রক্ত ছলকে ওঠে তপনের, মানে বুকের রক্ত ছলকে ওঠে তপনের, এখানে কোন মানে কেন বুকের রক্ত ছলকে উঠেছিল তপনের? বুকের রক্ত ছলকে উঠেছিল তপনের কেন? কারণ তাদের হঠাৎ আগমন, ছোট মাসি এবং মেসোর সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে হঠাৎ আগমন, সেই আগমনকে দেখে বুকের রক্ত ছলকে উঠেছিল। ছলকে ওঠা মানে কি? শিহরিত হয়ে ওঠা, মানে আচমকা চলে এসেছে তো, সে অবাক হয়ে গেছে, সেজন্য বলছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? খুব গুরুত্বপূর্ণ, সত্যিই তপনের জীবনের সুখের দিনটি এলো আজ। মানে তপন ভাবছে তার মানে সত্যিই সত্যিই আমার গল্প কিন্তু সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে, তাই কি? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে? তপনের মনে এক আলাদাই আনন্দ। সেই বলছে যে কি করে সম্ভব, এটাও কি সম্ভব যে সত্যিই তাই আমার লেখা গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হবে এবং তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে? তারপরে বলছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি, বলছে পৃথিবীতে কি এরকম অলৌকিক ঘটনাও ঘটে? কোন ঘটনাকে, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, এসিকিউ এই প্রশ্নটা খুব দেয়। ঠিক আছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তা ঘটেছে, সত্যিই ঘটেছে। এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? সূচিপত্রেও নাম রয়েছে সেই প্রথম দিন গল্প, সেই তপন কুমার রায়। 4টে লাইন ভালো করে পাই টু পাই মুখস্থ করে নাও, 4টে লাইনই ইম্পর্টেন্ট এমসিকিউ এসিকিউ এর জন্য। বলছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, হ্যাঁ তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্র দেখছে, তাতে নামও রয়েছে। কি নাম রয়েছে? প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। সূচিপত্রের নাম রয়েছে, কি নাম রয়েছে? এখানে যে লাইনটা লেখা রয়েছে, এই যে লাইনটা প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়, হুবহু এই লাইনটাই লিখতে হবে। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। প্রথম দিন তার গল্পের নাম, গল্পটার নাম, পত্রিকার নাম কি? সন্ধ্যাতারা পত্রিকা, এবং তপনের পুরো নাম কি? শ্রী তপন কুমার রায়। বলো, এতটা কি পরিষ্কার বোঝা গেছে? হ্যাঁ, চলো নেক্সট। বলছে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছিস তো। খুব গুরুত্বপূর্ণ লাইন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। শোরগোল মানে হচ্ছে চেঁচামেচি, ঠিক আছে, আনন্দ যেটাকে বলা হয়, চেঁচামেচি আনন্দ, সেই শোরগোল পড়ে যায়। কেন না তপনের লেখা একটা গল্প, সেটা কিনা পত্রিকায় ছাপা হয়েছে, এবং কি হয়েছে? লেখক মেসো ছাপিয়ে দিয়েছে, আর পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে। এখানে কোন পত্রিকার কথা বলা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ এসএকিউ এর জন্য। সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছিস তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নিহাত কাঁচা তো। লেখক মেসো বলছে যে, এরপরে তিনি মৃদু হাসছেন, মানে মুচকি 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 হেসে তিনি বলছেন যে একটু আধটু কারেকশন করতে হয়েছে। কারেকশন মানে কি? মানে একটু একটু সংশোধন করতে হয়েছে, কারণ নেহাত কাঁচা তো, মানে তপনের তো আর পাকা হাতে লেখা নয়, তার তো কাঁচা হাতে লেখা, সে তো নতুন নতুন লিখছে, সেজন্য একটু আধটু কারেকশন করতে হয়েছে। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। মানে মাসি এখানে বলছে, মেসোর ওই কথা প্রসঙ্গে মাসি বলছে, তার ছোট মাসি তপনের, সে বলছে ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়, নতুন নতুন এরকম একটু আধটু হয়। কিন্তু ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। এখানে কোন কথাটা বলা হয়েছে? এখানে ওই তপনের লেখা যে গল্পটা মেসো কারেকশন করে ছাপিয়ে দিয়েছেন পত্রিকায়, এখানে সেই কথাটাই বলা হয়েছে যে ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। খুব গুরুত্বপূর্ণ লাইন ওই কারেকশনের কথাটা, মানে যে কারেকশনের কথাটা আমরা আগেই জেনে এসেছি, যেখানে লেখক মেসো তার কারেকশন করে ছাপতে দেওয়ার কথা আগেই বলে দিয়েছিলেন।
তাই তো, গল্পের অনেক আগেই কিন্তু এই ঘটনাটা ঘটে গিয়েছে। এখন বলছে ওই কথাটা কিন্তু আস্তে আস্তে সবাই জানতে পারছে, সবাই চারিদিকে ওটা ছড়িয়ে পড়ছে। কোন কথাটা? কারেকশনের কথাটা। বলছেন, বাবা বলেন, মানে তপনের বাবা বলছে, তাই না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হয়ে গেল। বলছে যে ও আচ্ছা এই ব্যাপার, মানে কারেকশন করেছে বলে তাই জন্যই পত্রিকা ছাপা হয়েছে, না হলে একটা গল্প লিখলো আর বইয়ে ছাপা হয়ে গেল। তপনের বাবার এই বক্তব্য। মেজ কাকু বলছেন যে তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখাতাম। এই প্রশ্নটা, এই লাইনটা দেয় যে ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়, এটা কার উক্তি? ঠিক আছে, বা আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখাতাম, এটা কার উক্তি? এটা তপনের মেজ কাকু বলেছিল, মেজ কাকু। ঠিক আছে, বাবা বলেছিলেন তাই তাহলে একটা লিখলো, ফট করে লিখলো আর ছাপায় গেল। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্ন নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি খায়। ছোট মাসি সে প্রসন্নতা, মানে সে আনন্দ আনন্দ ভাব নিয়ে সে কি খাচ্ছে? ডিম ভাজা খাচ্ছে আর চা খাচ্ছে। আর মেশো কি খাচ্ছে? শুধু কফি। মেশো খাচ্ছে শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। মানে এখানে আর, মানে সে মানে যখন চা ডিম ভাজা এ সমস্ত খাওয়া হচ্ছে, সেখানে কিন্তু আজ আর অন্য কোনো কথা নেই। কোন কথা হচ্ছে? তপনের গল্প লেখা নিয়েই সেই কথাই হচ্ছে, শুধু অন্য কথা নেই। এখানে হচ্ছে কি? তপনের গল্পের কথা। আর না, তপনের গল্পের কথা এই লাইনটা না, এই লাইনটা, আজ আর অন্য কথা নেই, এটা গুরুত্বপূর্ণ। তাই তপনের নতুন মেশোর মহত্বের কথা উনি নিচে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের লেখা গল্প করে আঙুল দিয়েও ছুতো? মানে বলছে যে যদি তপনের লেখক মেশো ওই সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের কাছে গিয়ে যদি না ছাপানোর কথা বলতো, তাহলে ওই সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক তপনের লেখা গল্প কি করে আঙুল দিয়েও ছুঁয়ে দেখতো? তারপরে বলছে, তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। খুব গুরুত্বপূর্ণ। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। এই দুটো লাইন বড় প্রশ্ন, মানে 5-এর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 5-এর প্রশ্ন কি কি লিখতে হবে, এই একটা দুটো প্রশ্ন পড়লেই তুমি 4-5টা প্রশ্নের উত্তর লিখতে পারবে। ঠিক আছে, মোটামুটি এইভাবেই আমাদের নোটসটা কিন্তু রেডি করা থাকবে। আমরা আগে দেখে নিই যে মাধ্যমিক 2026-এ কি কি প্রশ্ন বা কোন গল্প কবিতা থেকে প্রশ্ন আসছে। সেই হিসেবে তোমাদের বেলায়, মানে মাধ্যমিক 2027-এ আমাদেরকে কোন কোন লাইনগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোন কোন বড় প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেই বেসিসেই কিন্তু আমাদের এই নোটস রেডি করা থাকবে। সেই জন্য তোমাদেরকে প্রত্যেকটা গল্প থেকে আমরা এমসিকিউ, এসএকিউ এই প্রশ্নগুলো প্রথমেই যে নোটস, সেটা আমরা প্রোভাইড করে দেব, দিয়ে দেব। কারণ এমসিকিউ এসএকিউ সমস্ত গল্প থেকেই পড়তে হবে, সেই জন্য ওটা আমরা এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দেবো। কিন্তু বড় প্রশ্নটার ক্ষেত্রে আমরা কিছুদিন অপেক্ষা করে যাব, আমরা দেখে নিই ওদের মাধ্যমিক 2026-এ আমাদের কি কি প্রশ্ন আসে পরীক্ষায়, সেই হিসেবে তোমাদেরকে কি কি গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেই হিসেবে তোমাদের ওই নোটসটা কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তো এই লাইনগুলো কিন্তু ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। বলছে কোথায় যেন হারিয়ে যায় এই সমস্ত কথার মাঝে, মানে সে যে একটা গল্প লিখেছে তাকে সবাই সাবাস, হ্যাঁ কত ভালো, আনন্দ, এ সমস্ত কিছু বলবে, কিন্তু তা না করে কি করছে সবাই, সবাই কি করছে, যে গল্প ছাপা হলে যে তার একটা আহ্লাদ হওয়ার কথা, সেটা কিন্তু সে পাচ্ছে না। তার মাঝখানে শুধু ওই কারেকশনের কথা, মেশোর মহত্বের কথা, মানে মেশো না থাকলে এই কাজটা হতোই না, এই সমস্ত কথাই কিন্তু বয়ে যাচ্ছে। তাহলে আমরা যাচ্ছি পরবর্তী জায়গায়, পরবর্তী লাইনে। অনেকক্ষণ পরে মা বলে, মানে এতক্ষণ সবাই মেজ কাকু বললো, তার বাবা বলেছে, এবারে কি বলছে তপনের মা, কি বলছে, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা তোর পেটে পেটে এত, এই কথাটার উক্তি, এই উক্তির বক্তাকে, এই যে বাবা তোর পেটে পেটে এত, এই উক্তির বক্তা ছিল তপনের মা। ঠিক আছে, বলছে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন, মানে এতক্ষণ সবাই তার সূচিপত্র দেখে নিয়েছে, তার গল্প পড়ে নিয়েছে, চোখ বুলিয়ে নিয়েছে, কিন্তু তপন সেটা নিজে হাতে এখনো একবারও দেখে না। এতক্ষণ পরে, মানে শেষে এসে তার হাতে তার ওই গল্প লেখা বইটা, সেই পত্রিকাটা, সন্ধ্যাতারা পত্রিকাটা কিন্তু তার হাতে এলো। মা বলে, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তখন লজ্জা ভেঙে পড়তে যায়। তখন কি হয়, লজ্জাকে সরিয়ে দিয়ে, সে যে লজ্জা পাচ্ছিল সেই লজ্জাটাকে দূরে ঠেলে দিয়ে সে ওই গল্প বইটা পড়া শুরু করলো। কেশে গলা পরিষ্কার করে নেয়, মানে গল্প পড়ার আগে সবাই এরকম করে নেয় তো, সেরকম ব্যাপারটা। ঠিক আছে, যে কেসে সে গল্প পরিষ্কার, এই গলা পরিষ্কার করলো। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন, এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন আন করা, তপনের অপরিচিত, এর মধ্যে তপন কোথা?
মানে তপন হাতে পেয়েছে গল্পের বই, এবার সে পড়তে শুরু করেছে। সে বলছে যত গল্প পড়ছে, সে বলছে এসব কি পড়ছে তপন। মানে তপন তার মধ্যে কিছুই খুঁজে পেয়েছে না, বলছে এটা কার লেখা, মানে তপন যে গল্পটা লিখেছিল সে কোনো অংশই সেখানে দেখতে পাচ্ছে না। বলছে এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকরা, তপনের অপরিচিত। আনকরা শব্দের অর্থ হচ্ছে নতুন, মানে সবকিছুই তো নতুন নতুন। তপনের কাছে তপন যে গল্পটা লিখেছিল সেই গল্পের কোনো কিছুই সে বুঝতে পারছে না। সে বলছে আরে বাবা কি হলো, আমি এটা কার লেখা বই পড়ছি, সব লাইন আমার কাছে অপরিচিত লাগছে। তারপরে বলছে এর মধ্যে তপন কোথা। তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তারপর ধমক খায়। আচ্ছা এখান পর্যন্তই থাক। তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়ায় কারেকশন করেছিল, মানে তপন যে গল্পটা মেশোকে লিখে দিয়েছিল, মেশো কি করেছে সেই গল্পটা প্রায় পরিবর্তন, মানে পুরো গল্পটাকে বলা যেতে পারে পরিবর্তন করে দিয়েছেন। আগাগোড়াই আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তখন তো লিখেছিল তার কাঁচা হাতে কলমে, তার অত ভালো হওয়ার কথাও নয়। কিন্তু তার লেখক মেশো যেহেতু তার শ্বশুর বাড়িতে এসেছে, তার একটা মান সম্মান রয়েছে, সেক্ষেত্রে ওই ছোট ছেলেটাকে সে ঘুরিয়ে দিতেও পারছে না, সেক্ষেত্রে তার প্রতি একটু কৃতার্থ, মানে এই কি সরি কৃতার্থ বলছে, তার প্রতি একটু আনন্দ, মানে দয়া করে তাকে এরকম কারেকশন করে ছাপিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল, এবং সেটা করেওছে নিজের পাকা হাতে কলমে। সে কারেকশন করে সেই গল্পটিকে ছাপিয়েওছে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, মানে সে বুঝতে পারছে না, সে তো অবাক হয়ে যাচ্ছে। ফলে তার আর কোনো সে বোবা হয়ে গেছে, সে আর কথা বলতে পারছে না। তারপর তপন ধমক খায়, কিরে তোর তো দেখি পায়া ভারী হয়ে গেল। মানে তুমি ভেবে দেখো, তুমি একটা গল্প লিখেছো, তুমি যখন পড়ছো তোমার প্রত্যেকটা লাইন তোমার কাছে অপরিচিত লাগছে, তুমি লাইনগুলো লেখোনি, তুমি জানো না কেউ একজন তোমার গল্প কারেকশন করে ছাপিয়ে দিয়েছেন। এক্ষেত্রে কি হয়, মানে এই ঘটনাটা তুমি জানছো, প্লাস যিনি করেছেন তিনি জানছেন, মানে তপনের নতুন মেসমশাই ওই কারেকশন করেছেন সেজন্য তিনি জানেন। আর এক্ষেত্রে কি হচ্ছে, তপন জানে যে ও কি লিখেছিল গল্পটা, আর মেসমশাই কতটা পরিবর্তন করেছেন, কিন্তু বাড়ির আর কেউ সেই কথা জানে না। ফলে কি হয়েছে, তপনকে এবার সবাই ভুল বুঝছে, ভাবছে তপনের পায়া ভারী, মানে দেমাক হয়ে যাওয়া। ঠিক আছে, দেমাক হয়ে যাওয়া, পায়া ভারী, পায়া ভারী হয়ে গেল, মানে তার একটা বিশাল মানে গ্র্যাভিটি চলে এসেছে যাকে বলে। এবার সবাই তপনকে ভুল বুঝছে, বলছে যে সবাই শুনতে চাইছে তবুও পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্যহারা হয়ে গেলি, মানে বাক্য হারিয়ে ফেলা, মানে সে আর কিছু ভাবতে পারছে না, সে বোবা হয়ে গেছে, সে তো কোনো তার লেখা যে লাইনগুলো সে দেখতে পাচ্ছে না। ফলে কি হয়েছে, সে আর পড়তেও পারছে না। কিন্তু বাড়ির লোকেরা তো সেটা বুঝতে পারছে না, তারা কি করছে, তপনকে ধমক দিচ্ছে, বলছে কিরে তোর কি পায়া ভারী হয়ে গেল, তুই কি আনন্দে বাক্যহারা হয়ে গেলি, এই সমস্ত তির্যক কথাবার্তা বলে তপনকে তারা কিন্তু বলে। নেক্সট কি রয়েছে, বলছে তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় কিছু ঢোকে না, সে কি পড়ছে তবু ধন্যে ধন্যে পড়ে যায়। তার আর একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটিকে ছাপিয়ে দিয়েছে। মানে এক্ষেত্রে কি হয়েছে ব্যাপারটা, তপনের এই যে লেখা গল্প, সে তো বুঝতে পারছে এটা তো তার লেখা গল্প নয়, কারণ তপনের মেশো আগাগোড়াই গল্পটিকে পরিবর্তন করে দিয়েছেন। ফলে কি হয়েছে, তপন এবার রেগে গেছে, সে গড়গড়িয়ে পড়ে যাচ্ছে, তার মাথায় কিচ্ছু ঢুকছে না, সে বলছে তবু পড়ছে, কিন্তু তবু ধন্যি ধন্যি পড়ে যায়। মানে সবাই ভাবছে ওটা ওই গল্পটাই হয়তো তপন লিখেছে, এই জন্য সবাই বলছে বাহ বাহ খুব ভালো হয়েছে, ধন্যি মানে ওর নাম করা আর কি যাকে বলে। তো সেটা করছে। একবার রব ওঠে, মানে একবার সবাই বলে ওঠে যে তপনের নতুন মেসমশাই গল্পটাকে ছাপিয়ে দিয়েছে বলেই নাকি ছাপা হয়েছে, না হলে হতো না, এরকম একটা কথা শুনতে পাওয়া যায়। তপন বইটা ফেলে রেখে চলে যায়, তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ তার জীবনে সবচেয়ে দুঃখের দিন, খুব গুরুত্বপূর্ণ লাইন। কেন তা জানে না তপন, যেই দিনটার অপেক্ষা করছিল তপন এতদিন ধরে, যেই দিনটার জন্য সে ভাবছিল যে কি করে লেখক হওয়া যায়, কি করে কি হওয়া যায়, সে গল্প লিখেছে, গল্প ছাপা হয়েছে, এখন তার নামে বাড়িতে বিভিন্ন নামকরণ হয়েছে, কবি সাহিত্যিক কথাশিল্পী, তার নামে ধন্যি ধন্যি হচ্ছে। কিন্তু এখন এসে তপনের মনে হচ্ছে যে না, এই দিনটা হচ্ছে আমার সবচেয়ে জীবনের দুঃখের দিন। কেন মনে হয়েছে, কারণ কারণটা আমরা পরে জানবো। সে তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা মুছে, শার্ট মানে যে কলার, মানে আমরা ছেলেরা যে জামা পরি তার যেটা কলার থাকে, সেই কলারের এই অংশটাকে তুলে
চোখ মুছে এবং তপনের মনে হয় আজ জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা ছাপা হোক আর না হোক। মানে তার জীবনের সবচেয়ে দুঃখের দিন ওই দিনটাই কেন হলো, যেই দিন তপনের নতুন মেসোমশাই এবং তার ছোট মাসি এসেছিল সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে। এই দিনটাই ছিল তপনের সবচেয়ে সুখের দিন এক পাশে, আবার দুঃখের দিনও বটে। কারণ তার লেখা গল্প পত্রিকায় ছাপা না হয়ে মেসো সেই গল্পটিকে আগাগোড়ায় কারেকশন করে ছাপিয়েছেন। এটা ছিল তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন। এই মুহূর্তে দাঁড়িয়ে তপন তিনতলা মানে ছাদে উঠে যখন যায়, সেখানে গিয়ে সে গভীরভাবে সংকল্প করে। মানে সে সংকল্প মানে কি, সে কথা দেয়, নিজেকে নিজের কাছে কথা দেয় যে যদি কখনো লেখা মানে তার লেখা গল্প, সেটা কাঁচা হাতে লেখাই হোক আর যাই হোক, যদি কোনোদিন সে লেখা ছাপতে দেয় তাহলে সে নিজে হাতে গিয়ে দেবে, কারোর মাধ্যমে দেবে না। তারপরে বলছে সেটা ছাপা হোক আর নাই হোক, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা গল্প ছাপিয়ে দিয়েছে। যেটা কিনা আমরা একটু আগেই দেখতে পাচ্ছিলাম যে তপনের লেখা গল্পের পেছনে তপনের লেখক মেশোর একটা অবদান, মানে একটা কৃতিত্ব বিশাল রয়েছে। সবাই কিন্তু লেখক মেশোর প্রশংসা করছেন, সবাই বলছেন যে তার বাড়ির লোকজন বলছেন যে এরকম লেখক মেশো ছিল বলেই তপনের লেখা গল্প ছাপা হয়েছে, নইলে হতো না। তো এক্ষেত্রেও সেটা তপন মনে মনে সংকল্প করছে যে না, এরকম কথা কোনোদিন যেন না শুনতে হয় যে অমুক জনে কিন্তু তপনের লেখা গল্প ছাপিয়ে দিয়েছে। মানে এক প্রকার যে দয়া করা, এটা যেন না কোনোদিন তপনকে শুনতে হয়। বলছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়, তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের। খুব গুরুত্বপূর্ণ লাইন, তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের। মানে সে পড়তে বসে যখন দেখছে, গল্প পড়তে গিয়ে দেখছে প্রত্যেকটা লাইন তার কাছে অপরিচিত, নতুন। তো এ জায়গায় দাঁড়িয়ে এই সিচুয়েশন যেন না আর কোনোদিন তৈরি হয়, যদি কোনোদিন গল্প ছাপতে দেয় তখন নিজে লেখে, নিজে কাঁচা হাতেই লিখবে, নিজে দেখবে এবং সেটাকেই ছাপাতে দেবে, তাতে সে গল্পটা ছাপা হোক আর নাই হোক। তাহলে এই ছিল আমার টোটাল গল্প। বলো সবার কেমন লেগেছে গল্পটা, সবাই বুঝতে পেরেছো কিনা? হুম, ঠিক আছে, এই ছিল আমার টোটাল জ্ঞানচক্ষু গল্প। আমরা লেখক পরিচিতিতে আসব, তার আগে আমরা প্রথমেই ঠিক আছে, প্রথমেই আমরা আমরা একটা জায়গায় দেখেছি যে এইখানে আমরা একটা জিনিস ছেড়ে এসেছিলাম, নামকরণ। তাহলে আমরা নামকরণ কিন্তু বিভিন্ন রকম করে করতে পারি। আমি যেটা যেটা শুরুতেই বলেছিলাম যে আমাদের এই নামকরণ, জ্ঞানচক্ষু গল্পের নামকরণ আমাদের কতটা সার্থকতা, মানে নামকরণের সার্থকতাটা কি বা কতখানি রয়েছে। দেখো, নামকরণ আমি তোমাদেরকে আগেই বলেছি যে এটা কিন্তু বিভিন্নভাবে হতে পারে, কিন্তু আলোচ্য অংশে আমরা তপন চরিত্রটা পাই, তপনের একটা প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র পাই, যেই চরিত্র থেকে কিন্তু আমরা দেখতে পাই যে তপন কিন্তু অত্যন্ত কৌতূহল প্রিয়। ঠিক আছে, সে তার মনের মধ্যে জাগে যে লেখকরা কোনো সাধারণ মানুষ, তার বাবা কাকা সে এগুলো জলজ্যান্ত মানুষ। ঠিক আছে, তাদের সাধারণ মানুষের মতো লেখকরা জীবনযাপন কাটায় এবং লেখক গল্প লেখে। এই যে প্রথম দিকের যে আমরা ধারণাটা আমরা গল্পে পাই, এক্ষেত্রে কি হয়েছিল, তপনের লেখক সম্পর্কে যে ধারণা ছিল তার কিন্তু জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। তারপরে কি হয়, তপনের একটা গল্প লেখে, সেই গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানো হয়, তার লেখক মেশো সেটাকে কারেকশন করে ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এবং তারপরে কি হয়, তাদের বাড়িতে আসে, বাড়িতে আসার পরে তার বাড়িতে তপনকে নিয়ে একটা ধর্মী ব্যাপার গড়ে ওঠে। হ্যাঁ, ওখানে একটা দারুণ আমেজ তৈরি হয়, তাদের পরিবারে একটা দারুণ আমেজ তৈরি হয়। এক্ষেত্রে কি হয়, তপনকে যখন সবাই মিলে উৎসাহ দেয় যে তপনের ওই লেখা বইটা পড়তে, তপন যখন পড়তে যায় তখন দেখে যে তার প্রত্যেকটা লাইন তপনের কাছে অপরিচিত। সে ওই গল্পটা লেখে না, মেশো আগাগোড়াই সেটাকে পরিবর্তন করে কিন্তু বদলে দিয়েছে। এক্ষেত্রে তপনের কিন্তু প্রকৃত জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটে। মানে প্রথমে সে একটা ভ্রান্ত ধারণা নিয়ে মনে করছিল, তারপরে তার আসল জ্ঞানচক্ষু মানে আসল ধারণা, সেই ভুলটা কিন্তু ভেঙে গেল। এক্ষেত্রে
আমরা নামকরণ কিন্তু একটা যদি অন্তর্দৃষ্টি দিয়ে দেখি তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের জ্ঞানচক্ষু গল্পের নামকরণ কিন্তু ব্যঞ্জনাবাহী একটা নামকরণ, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের জ্ঞানচক্ষু গল্পের নামকরণ কি হচ্ছে, ব্যঞ্জনাবাহী নামকরণ। ব্যঞ্জনাবাহী বা ব্যঞ্জনাবাহী না, ব্যঞ্জনাধর্মী লিখে দাও। এটা একটা ব্যঞ্জনাধর্মী নামকরণ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার। চলো তাহলে আমরা বুঝে নিলাম নামকরণটা কেন হলো বা কিভাবে হলো, কি কি লিখতে হবে সেটাও কিন্তু আমরা বুঝে নিলাম। সবাই এই গল্পটা ভালো করে পড়বে বাড়িতে, ঠিক আছে। আর এখান থেকে একটুখানি দেখে নাও যে আশাপূর্ণা দেবীর লেখা কয়েকটা গল্পের নাম, কবিতার নাম, যদিও এই জায়গাটা থেকে প্রশ্ন সেভাবে আসে না, কিন্তু তাও একটু দেখে নাও যে অন্যতম প্রধান লেখিকা ছিলেন। জন্ম ছিল কলকাতায়, স্কুল কলেজে পড়ার সুযোগ সেভাবে ঘটেনি, অথচ সামান্য সূক্ষ্ম দৃষ্টি, সংবেদনশীলতা এবং পরিচিতি, সমাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি বাঙালি মধ্যবিত্তের জীবনকে আশ্চর্য দক্ষতায় গল্প উপন্যাসে তুলে ধরেছিল। তিনি দীর্ঘ জীবনের অসংখ্য উপন্যাস, গল্প এবং ছোটদের জন্য নানা অজস্র বই লিখেছিলেন। কি কি বই? তার মধ্যে কিছু বইয়ের নাম রয়েছে যেমন ছোট ঠাকুরদার কাশি যাত্রা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, অগ্নি পরীক্ষা, সাগর শুকায় যায়, শশীবাবুর সংসার, সোনার হরিণ ইত্যাদি। তার রচিত অন্তত 63টি গ্রন্থ কি হয়েছে, বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, মানে 63টা গ্রন্থ বিভিন্ন ভাষায় সেটাকে অনুবাদ করা হয়েছে। তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, একাধিক বিশ্ববিদ্যালয়ের ডি.লিট এবং এটা একটা উপাধি এবং নানা সরকারি খেতাব তিনি ভূষিত হয়েছেন। এই জায়গাটা থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে, তাও আমি একবার বলে দিলাম। চলো, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। আর টাটা আজকের মতো, নেক্সট ক্লাসে সবাই চলে এসো।